তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? সরি মিস, আসলে আমি খেয়াল করতে পারিনি, তাই আপনার সাথে। চুপ, একদম চুপ হয়ে যা। তোদের মতো ছোট লোকদের আমার ভালোই চেনা আছে। তোরা একটু সুযোগ পেলেই মেয়েদের শরীরের সাথে লেপ্টে যেতে চাস। মিস, আপনি আমায় ভুল ভাবছেন। আপনি যা ভাবছেন আমি তা নই। আমি খেয়াল করতে পারিনি, তাই আপনার সাথে ধাক্কা লেগে গেছে। তাই না? চোখ কি হাতে নিয়ে হাঁটিস নাকি? দেখতে কেন পেলি না তুই? উফ, তোর জন্য আমার দামি ড্রেসটা নষ্ট হয়ে গেল। সরি মিস, আমি সত্যি লজ্জিত। আমি ইচ্ছা করে এমনটা করিনি, বিশ্বাস করুন। চল হাট, যত সব ছোট রাস্তার লোকজন, কোথা থেকে আসে কে জানে। পিউ সঞ্জয়কে নানা ধরনের অকাট্য ভাষায় গালাগালি করে সঞ্জয়ের সামনে দিয়ে রাগে হনহন করতে করতে চলে যায়। সঞ্জয় পিউর চলে যাওয়ার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। সঞ্জয় মাঠে যাচ্ছিল ক্রিকেট খেলার জন্য। মাঠে যাওয়ার পথে পিউয়ের সাথে অপ্রত্যাশিতভাবে ধাক্কা লেগে যায় সঞ্জয়ের। সঞ্জয়ের পোশাক ভীষণ নোংরা ছিল। গরিব ঘরের ছেলের পোশাক আর কত উন্নত হবে। পিউয়ের সাথে ধাক্কা লাগতেই পিউ তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। যদিও সঞ্জয়ের কাছে এটা নতুন কিছু নয়, এর আগেও সঞ্জয় এমন অনেক কথা শুনেছে। এমনকি এই সব কথা শোনা যেন সঞ্জয়ের কাছে রোজকার অভ্যাস হয়ে গেছে। তাই সঞ্জয় কিছু মনে করলো না। সঞ্জয় ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার পাগল। ক্রিকেট খেলে সঞ্জয় নিজের মনের মধ্যে এক অন্যরকম শান্তি পায়। যদিও সঞ্জয়ের এই ক্রিকেট খেলাকে তার পরিবার কখনো পছন্দ করে না, তবে তার পরিবারের একটাই ইচ্ছে, তাদের সন্তান পড়াশোনা করে যেন ভালো চাকরি করুক। তবে সঞ্জয়ের ইচ্ছে শুধুমাত্র একটাই, ভারতীয় জাতীয় ক্রিকেট দলে একটু জায়গা। আর এই স্বপ্নটা সে ছোট্টবেলা থেকেই দেখে আসছে। আর সঞ্জয় বিশ্বাস করে একদিন তার স্বপ্ন পূরণ ঠিকই হবে। পিউ অপমান করে চলে যেতেই সঞ্জয় মুচকি হেসে মাঠে প্রবেশ করলো। মাঠে আসতেই সঞ্জয় দেখতে পায় সঞ্জয়ের আগেই অনেকগুলো ছেলে এসে মাঠে ক্রিকেট খেলছে। সঞ্জয় ভাবলো ওদের সাথে গিয়ে ক্রিকেট খেলবে, তাই সঞ্জয় ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। একটা ছেলের সামনে গিয়ে সঞ্জয় বলল, দাদা, আপনারা সবাই একসাথে ক্রিকেট খেলছেন, আমায়ও আপনাদের দলে নেবেন? আমি না খুব ভালো ক্রিকেট খেলতে পারি। সঞ্জয়ের কথাটা শুনেই ছেলেটি ভ্রু কুঁচকে সঞ্জয়ের দিকে তাকালো। সঞ্জয়ের পোশাক দেখে ছেলেটার ভীষণ বিরক্ত হয়ে যায়। এতটা নোংরা পোশাক পরে সঞ্জয় কি করে এই ছেলেদের সাথে ক্রিকেট খেলার কথা বলতে পারলো? ছেলেটা সেটাই ভাবছে। সঞ্জয় অনেক আশা করে অপেক্ষা করছে ছেলেটার উত্তরের। ছেলেটা তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, নিজের পোশাক দেখেছিস? আমাদের দেখে কি মনে হচ্ছে আমাদের ক্লাস? আর তোর ক্লাস কখনো যায়? চল হাট। আর কাউকে পেল না, আমার মাথা খেতেই চলে এসেছে। দাদা, আমি মানছি আমার অবস্থা তোমাদের থেকে অনেক নিম্ন, তবে বিশ্বাস করো আমি ভালো খেলতে পারি। আমায় যদি তোমরা তোমাদের দলে নাও তো দেখবে আমি অনেক কিছু করে দেখাবো। এই, তোকে বললাম না এখান থেকে চলে যেতে? কোথা কি কানে যায় না নাকি? ও দাদা, এমন করছো কেন? একটু সুযোগ দাও না, আমার ভীষণ ইচ্ছা করছে একটু ক্রিকেট খেলবো। আচ্ছা ছেলে, তো আমি কি বলেছি তুই ক্রিকেট খেলবি না? আমি শুধু এইটুকুই বলেছি নিজের ক্লাসের ছেলেদের সাথে ক্রিকেট খেল, আমাদের সাথে তুই কোনো দিক দিয়ে যাস না। দাদা, তুমি আমায় হয়তো পোশাকের দিক থেকে ছোট করে কথা বলতে পারো, তবে আমার খেলাকে নিয়ে নয়। আমার সাথে খেললে তবেই বুঝতে পারবে আমি কেমন খেলি। সঞ্জয়ের কথার কোনো পাত্তা দিল না ছেলেটা। ছেলেটার অবহেলায় সঞ্জয় খানিকটা কষ্ট পেল। আর পাবেই না বা কেন? এমন করে রোজ হাজারটা অবহেলা অপমান সহ্য করে চলছে সে, আর কতই সহ্য বা করা যায়। সঞ্জয় আপন মনে ছেলেগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, এমন করে কেন তোমরা আমায় অবহেলা করছো? আচ্ছা, তোমরা মানুষ আর আমি কি কোনো পশু? তোমরা বড় লোকের ঘরে জন্মেছো আর আমি গরিবের ঘরে, এটাই কি তবে আমার অপরাধ? জানি সঞ্জয়ের প্রশ্নের কোনো উত্তর নেই এই সমাজের লোকের কাছে। সঞ্জয় মাঠের একটা কোণে বসে পড়ল। মনটা তার আজ ভীষণ খারাপ। কতটা আশা নিয়ে মাঠে এসেছে খেলবে বলে, অথচ খেলা তো হলোই না, বরং অপমানিত হতে হলো। সঞ্জয় নিজের খেলার বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছে। হঠাৎ করেই সঞ্জয়কে পেছন থেকে কেউ একজন ডেকে বলল, এই ছেলে, এদিকে আয় তো একটু। জি, আমায় বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। এমন করে বসে আছিস কেন? ওদের সাথে খেলতে নেয়নি বুঝি? জি, আসলে আমি তো গরিব, তাই ওদের সাথে আর যাই না, তাই খেলতে নিল না। কিন্তু আপনি কে? আমি হলাম জিৎ দেব। কলকাতা ক্রিকেট স্পোর্টিং ক্লাবের নাম শুনেছিস? জি শুনেছি, সেটা তো আমাদের রাজ্যের একটা বড় ক্রিকেট ক্লাব।
আমি সেখানকার হেড কোচ। জিতের পরিচয় পেতেই সঞ্জয় জিতের পায়ের ধুলো মাথায় মেখে নিল। জিতের কেন জানি সঞ্জয়ের উপর একটু অন্যরকম মানসিকতা কাজ করতে লাগলো। আসলে কথায় আছে না, রতনে রতন চেনে, হয়তো উনি সঞ্জয়কে চিনতে পেরে গেছেন। সঞ্জয় ওনাকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন অনেক বড় ক্রিকেটার হতে পারি। আরে বোকা, ক্রিকেটার হয়ে ওটা কি চারটিখানি কথা? ক্রিকেটার হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আর সে সাথে বুকে প্রচন্ড সাহস থাকতে হয়, মনের ভিতরে একটা ক্ষুধা থাকতে হয় যে আমি পারবো সব করতে। তুই এক কাজ কর, আমার কোচিং এ ভর্তি হয়ে যা। আমি তোর মধ্যে একটা আগুন দেখতে পেয়েছি, তুই কিছু একটা করতে পারবি। আমিও একটা ক্লাবে ভর্তি হতে চাই, কিন্তু আমার পরিবার তো ভর্তি করবে না আমায়, কারণ ওনারা তো এইসব খেলাধুলা একদম পছন্দ করে না। জীবনে সফল হতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, যদি ত্যাগ না করিস তবে বড় হবি কেমন করে? আসি আমি, বাকিটা তোর ইচ্ছা। জিত কথাটা শেষ করতেই সঞ্জয়ের সামনে দিয়ে চলে যায়। সঞ্জয়ও চায় একটা ক্লাবে ভর্তি হয়ে খেলাধুলার সাথে একদম লিপ্টে থাকতে, তবে সঞ্জয়ের পরিবার তো কখনো অনুমতি দেবে না। সঞ্জয়ের মনে আছে, সেই স্কুলে থাকার সময় সঞ্জয় একবার নিজের বাবাকে বলেছিল ক্রিকেটে একাডেমিতে ভর্তি করে দিতে, তখন উনি অনেক মারধর করেছিলেন সঞ্জয়কে। তারপর থেকেই নিজের শখের কথা নিজের বাবাকে বলে হয়ে ওঠেনি সঞ্জয়ের। আর আজ যদি বাড়ি ফিরে আবারও সঞ্জয় বায়না ধরে, তো আবারও তার বাবা তাকে মারবে। কিন্তু বাবাকে বলা ছাড়াও তো আর কোনো উপায় নেই সঞ্জয়ের। কি যে করবে ছেলেটা, কিছুই ভেবে পাচ্ছে না সঞ্জয়। সন্ধ্যা হয়ে আসতেই সঞ্জয় বাড়ি ফিরল। বাড়িতে ফিরতেই সঞ্জয় দেখতে পেল বাহিরের রুমে তার বাবা বসে আছে। সঞ্জয়কে দেখে তার বাবা তাকে উদ্দেশ্য করে বলে উঠল, সঞ্জয়, এসেছিস নাকি? বাবার কথা শুনে সঞ্জয় নিজের বাবার সামনে এগিয়ে গেল। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে সঞ্জয় বলল, জি বাবা, এসেছি। কোথায় ছিলি সারাদিন? আজ তো তোকে সারাদিনের মধ্যে একটি বারের জন্য দেখতে পেলাম না। না আসলে বাবা, আজকে আমি একটু বাইরে কোচিং করতে গেছিলাম, আর কোচিং শেষ করে একটু মাঠে গেছিলাম। কোচিং শেষ করে বাড়ি এসে পড়তে পারতিস তো? জানিস তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন আছে। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবি, আমাদের কষ্টের দিন শেষ হবে। তা না করে মাঠে কি করছিলি? না বাবা, কিছু করছিলাম না, এমনিতেই বসেছিলাম একটু। আর কখনো মাঠে যাবি না। তোকে আগেও বলেছি, ওসব খেলাধুলায় কিছু নেই। জীবনে অর্থের প্রয়োজন আছে, অযথা সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। জি বাবা। সঞ্জয় নিজের বাবাকে বাঘের মতন ভয় পায়। বাবার সামনে কথা বলতে গেলেই তার হাত পা কাঁপতে থাকে। কেন এতটা ভয় সঞ্জয়ের মধ্যে কাজ করে সেটা সঞ্জয় নিজেও জানে না। তবে এটা ঠিক জানে যে বাবার সামনে কখনো খেলাধুলার কথা বলা যাবে না। সঞ্জয় নিজের বাবার সাথে কিছু সময় কথা বলার পর নিজের রুমে চলে এলো। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে সঞ্জয় ব্যাট হাতে নিজের ঘরে বসে আছে। জিৎ স্যারের কথাগুলো যেন সঞ্জয়ের কানে এখনো বেজে চলেছে। সঞ্জয় কেমন করে নিজের পরিবারকে বলবে যে সে ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চায়? যদি নিজের পরিবারের লোকদের এই কথাটা নাই বলতে পারে সঞ্জয়, তবে আর কখনো তার ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন পূরণ হবে না। আর সঞ্জয় নিজের স্বপ্নকে কখনো বাস্তব হতে দেখতে পারবে না। রাতের খাবার খাওয়ার সময় সঞ্জয় নিজের বাবার পাশে বসলো। বাবাকে কি করে কথাটা বলবে সেটাই ভাবছে সঞ্জয়। অনেকটা সময় ধরে অপেক্ষা করতে করতে সঞ্জয় আর নিজের মনকে শান্ত করতে পারল না। সঞ্জয়ের মুখের দিকে তাকিয়ে তার বাবা আঁচ করতে পারছে যে ছেলে তাকে কিছু বলতে চাইছে, তবে কোনো একটা বাধায় সে বলতে পারছে না কিছু। সঞ্জয়কে উতলা হতে দেখে তার বাবা বলে উঠল, সঞ্জয়, তুই কি কিছু বলতে চাচ্ছিস? এমন করে বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিস কেন? না বাবা, এমনি তাকাচ্ছিলাম, কিছু বলার নেই আমার। কিছু বলার না থাকলে খাবারগুলো মন দিয়ে খেয়ে নে। বসে আছিস কেন? বাবা, আমি সত্যি একটা কথা বলতে চাইছি, তবে কি থেকে শুরু করব বা তোমরা কি মনে করবে তাই বলতে পারছি না। কি এমন কথা বলতে চাচ্ছিস? বল, সমস্যা নেই। আসলে বাবা, জিৎ দেবকে চেনো তোমরা? কলকাতার বিশাল একটা ক্রিকেট একাডেমির কোচ। আজ ওনার সাথে আমার দেখা হয়ে যায়। জানো উনি আমায় দেখে কি বলেছেন? কি বলেছেন? বলেছেন আমার মধ্যে উনি নাকি অনেক প্রতিভা দেখেছেন, আমি বড় হয়ে নাম কামাতে পারবো। উনি আমায় ওনার একাডেমিতে ভর্তি হতে বলেছেন। তাই বলছিলাম বাবা, পড়াশোনার পাশাপাশি তোমরা যদি আমায় একটু সুযোগ করে দিতে, তবে আমি নিজেকে প্রমাণ করতে পারতাম। সঞ্জয় নিজের কথাটা বলতে গিয়ে ভীষণ ইতস্তত বোধ করলেও অবশেষে বুকে সাহস নিয়ে কথাটা বলতে পারল সে। সঞ্জয় কথাটা বলতেই তার বাবার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। সঞ্জয় এক মুহূর্তের জন্য এটাই ভাবছে যে তার বাবা হয়তো তাকে অনুমতি দিয়েই দেবে ক্রিকেট খেলার। তাছাড়া সঞ্জয় তো আর বলছে না যে পড়াশোনা বাদ দিয়ে খেলবে সে। সঞ্জয় বলছে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে চায় সে।
নিজের ছেলের এইটুকু আবদার রাখা প্রত্যেকটা বাবারই কর্তব্য। সঞ্জয়ের দিকে তার বাবা খানিক সময় তাকিয়ে থাকার পর দুম করে উনি বসা থেকে উঠে পড়লেন। সঞ্জয় কৌতূহলী দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। সঞ্জয়ের বাবা খাবার টেবিল থেকে উঠে সোজা চলে যায় সঞ্জয়ের রুমে। সঞ্জয় ও সঞ্জয়ের মা ভীষণ অবাক হয়ে যায় তার কাজে। ওনারাও সঞ্জয়ের বাবাকে অনুসরণ করে সঞ্জয়ের রুমে চলে যায়। সঞ্জয়ের বাবা সঞ্জয়ের রুমে এসে টেবিলের কোণ থেকে ক্রিকেট ব্যাটটা বের করে সজোরে আঘাত করে ব্যাটে। কিছু সময় আঘাত করতেই ব্যাটটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। সঞ্জয় নিজের রুমে এসে তার নিজের ভালোবাসার ব্যাটটাকে ভেঙে মাটিতে পড়ে থাকতে দেখে নিজেকে আর সামলাতে পারল না। দৌড়ে গিয়ে মাটি থেকে ব্যাটটা তুলে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো সে। সঞ্জয়ের কান্না দেখে সঞ্জয়ের বাবার মন গলেনি। উনি সঞ্জয়কে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, আর কখনো যদি আমি তোর হাতে এই ব্যাট আর ক্রিকেট খেলার নাম শুনি, তবে এই ব্যাটের মতোই তোকে 2 টুকরো করে ফেলবো। কিন্তু কেন বাবা, আমি কি করেছি? আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, এটাই কি আমার ভুল? এটাই কি তবে আমার অপরাধ? আমার মুখে মুখে তর্ক করিস না সঞ্জয়। আমি তোকে এর আগেও বলেছি, আমার বাড়িতে আমি এই ক্রিকেট খেলার নাম কখনো সায় দেব না। তারপরও আমার সামনে এই কথা বলার সাহস হলো কি করে তোর? বাবা, আমি জানি না ক্রিকেট নিয়ে তোমার কি অসুবিধা আছে, তবে একটা কথা বলতে চাই বাবা, নিজের ছেলের শখটা কি তোমার কাছে কিছু না? না, কিছু না। শখ আমাদের সবার থাকে, তবে যেটা সাধ্যের বাইরে সেটা নিয়ে শখ না করাই ভালো। কিন্তু বাবা, আর একটা কথাও না সঞ্জয়, ভালো করে শুনে রাখ, পড়াশোনা করে ভালো চাকরি তোকে করতেই হবে। ক্রিকেটে কিছু নেই, শুধুমাত্র তোর সময় নষ্ট। সঞ্জয় মাটিতে বসে কাঁদছে। সঞ্জয়ের বাবা সঞ্জয়ের সামনে দিয়ে হন হন করে চলে যায়। সঞ্জয়ের বুকটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এই ব্যাটটা কেনার জন্য সে কত মাস যে টিফিনের টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে স্কুলে গিয়েছে তার হিসেব নেই। আজ সেই কষ্ট করে জমানো টাকায় কেনা নিজের প্রিয় ব্যাটটা 2 ভাগ হয়ে পড়ে আছে। এই কষ্টটা যেন সঞ্জয় মানতেই পারছে না। সঞ্জয়ের কান্না দেখে সঞ্জয়ের মা খানিক সময় সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে থেকে অতঃপর উনিও চলে গেলেন। এই বাড়িতে সঞ্জয়ের বাবার কথাই শেষ কথা। ওনার উপর দিয়ে কথা বলার সাহস কারোর নেই। সঞ্জয়ের মা চলে যেতেই সঞ্জয়ের দরজা বন্ধ করে দিয়ে ব্যাট বুকে নিয়ে কান্না করতে লাগলো। গরিব ঘরে জন্মেছি বলে কি আমার কোনো ইচ্ছে থাকতে নেই? আমাদের বাড়ির লোক কখনো আমাদের ছোট ছোট ইচ্ছেকে মূল্যায়ন করবে না। বর্তমানের বাবা মা সব সময় নিজের ইচ্ছেগুলোকে সন্তানদের ওপরে জোরপূর্বক চাপিয়ে দিতে চায়, যার ফলাফল খুব একটা পাওয়া যায় না। ছেলে বা মেয়ে ইচ্ছে হলো ডাক্তার হবার, আর পরিবারের ইচ্ছে হলো ইঞ্জিনিয়ার। সন্তান যদিও চেয়েছে ডাক্তার হতে, আর পরিবার যেখানে উচিত তাকে ডাক্তার হতে হেল্প করা, অথচ পরিবার সেটা করে না। জোর করে নিজের সিদ্ধান্ত সন্তানদের ওপরে চাপিয়ে দেয়। কোনো কোনো সন্তান হয়তো ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, তবে ওই সন্তানটা যদি ডাক্তার হতে পারতো, তবে আরো ভালো করে কাজ করতে পারতো নিজের আনন্দের সাথে। এই কথাটা পরিবার বুঝতে চায় না। পরিবার নিজেদের সিদ্ধান্তের ওপরে ভরসা করতে পারে, অথচ সন্তানদের ওপরে নয়। সঞ্জয় সারা রাত ঘুমাতে পারেনি। ব্যাট বুকে জড়িয়ে নিয়ে কান্না করে গেছে সে। সকাল হতেই সঞ্জয়ের মা সঞ্জয়ের রুমে আসলো। উনি রুমে এসে দেখতে পেলেন সঞ্জয় এখনো বিছানায় শুয়ে আছে, বুকের ওপর তার সেই ভেঙে যাওয়া ব্যাট। উনি সঞ্জয়ের বুকের ওপর থেকে ব্যাট সরিয়ে নিয়ে সঞ্জয়কে ডাকলো। 2 বার ডাকতেই সঞ্জয় চোখ তুলে তাকালো। নিজের মাকে দেখতে পেয়ে সঞ্জয় কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, এত সকালে ডেকে তুললে? জোরে কথা বলিস না, তোর বাবা শুনতে পেলে এসে বকবে। আচ্ছা ঠিক আছে, বলো কি জন্য আমায় ডেকে তুললে? গতকাল তো তোর ব্যাট তোর বাবা ভেঙে ফেলেছে। দেখ বাবা, এসব হয়তো তোর ইচ্ছে, কিন্তু আমাদের ইচ্ছে হলো ভবিষ্যতে তুই কিছু করিস। তাই বলছিলাম পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে নিতে। দেখ, পড়াশোনা যদি থাকে তবে সেটা কোনোদিন তোকে ধোকা দিবে না। মা, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করো, আমার পড়াশোনা করতে ইচ্ছে করে না। আমি জানি আমার ভবিষ্যৎ এই ক্রিকেট, আমি ক্রিকেটার হয়ে উঠবই উঠবো। তুমি দেখে নিও মা। তোর সাথে কথায় আমি পেরে উঠবো না। এই নে টাকা, সংসার খরচ থেকে অনেক কষ্ট করে জমা করেছি, এটা দিয়ে ব্যাট কিনে নিস। সঞ্জয়ের মা সঞ্জয়ের হাতে টাকাগুলো গুজে দিয়ে সঞ্জয়ের রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। সঞ্জয়ের চোখ জোড়া হঠাৎ করেই ছলছল হয়ে আসছে। সঞ্জয় ছলছল চোখে নিজের মাকে পেছন থেকে ডেকে বলল, মা শোনো, একটা কথা বলতে চাই তোমায়। হ্যাঁ বল, কি কথা বলবি? সঞ্জয় বিছানা থেকে নেমে এসে নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরল। সঞ্জয় নিজের বাবার থেকে সাপোর্ট হয়তো পায়নি, তবে তার মা সত্যি আজও তার পাশে এসে দাঁড়িয়েছে। একটু হলেও নিজের ছেলের ওপর বিশ্বাস করতে পেরেছে।
যেটা সঞ্জয়ের বাবা করতে পারল না। সঞ্জয় নিজের মাকে জড়িয়ে ধরতেই কান্না করে ফেলল। মা কতটা কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছে সেটা সঞ্জয় খুব ভালো করেই জানে। এই টাকাগুলো তার কাছে শুধুমাত্র টাকা নয়, এটা তার মায়ের দেওয়া আশীর্বাদ। সঞ্জয়ের চোখে জল দেখে সঞ্জয়ের মা কিছু বলল না, শুধুমাত্র সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে দিল। নাস্তাটা কোনো মতে খেয়ে সঞ্জয় দ্রুত গতিতে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য প্রথমে ব্যাট কিনে অতঃপর জিতদেবের সাথে দেখা করা। সঞ্জয়ের যেমন ভাবার ঠিক তেমন কাজ। সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ব্যাটের দোকানে। সেখান থেকে ব্যাট নিয়ে সঞ্জয় চলে আসে ক্রিকেট একাডেমির সামনে। ক্রিকেট একাডেমির সামনে আসতেই সঞ্জয়ের বুকটা গর্বে ফুলে ওঠে। এই ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে কোচের থেকে খেলা শেখাটা যেন সঞ্জয়ের কাছে স্বপ্নের মতন। সঞ্জয় আজ বেশ খুশি। অতঃপর একটু একটু করে তার স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে। সঞ্জয় আর অপেক্ষা করতে পারল না। ক্রিকেট একাডেমির ভিতর আসতেই সঞ্জয় দেখতে পেল জিতদেবকে। উনি হয়তো কোচিং করাতেই যাচ্ছেন। সঞ্জয় দৌড়ে ছুটে চলে যায় জিতের কাছে। জিতের কাছে আসতেই সঞ্জয় তাকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার কথা মতো আমি আজ কোচিং করতে চলে এসেছি। ও, তুমি সেই ছেলেটা যাকে আমি মাঠে রেখেছিলাম? জি স্যার, আমি সেই ছেলে। ওকে, ভর্তি হয়েছো? ভর্তি তো হতে পারিনি স্যার। ভর্তি হতে কি লাগবে? ভর্তি হতে তো তেমন কিছু লাগে না, শুধুমাত্র 5,000 টাকা দিলে ভর্তি হয়ে যাবে। টাকা কি সাথে নিয়ে এসেছো? জিতের মুখে টাকার কথাটা শুনতেই সঞ্জয়ের মুখটা কালো হয়ে যায়। এক মুহূর্তেই সঞ্জয়ের মুখের ওপর থাকা হাসির ছাপটা উবে যায়। সঞ্জয় ভেবেছে হয়তো তার ট্যালেন্ট দেখে তাকে কোচিংয়ে খেলা শেখার একটা সুযোগ দেওয়া হবে, কিন্তু এই সময় এতগুলো টাকা কি করে ম্যানেজ করবে সে? কিছুই ভাবতে পারছে না সঞ্জয়। নিজের স্বপ্ন পূরণের এতটা কাছে এসেও এমনভাবে ছিটকে যেতে হবে, কথাটা ভাবতেই যেন সঞ্জয়ের চোখের কোণে পানি চলে আসছে। সঞ্জয়কে নীরব দেখে জিৎ আবারও বলতে লাগলো, এই ছেলে, চুপ করে আছো কেন? তোমায় কিছু জিজ্ঞাসা করা হয়েছে। আসলে স্যার, আমি খুব গরিব ছেলে। আমার পক্ষে এতগুলো টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। ও আচ্ছা, ঠিক আছে, এখন তুমি আসতে পারো। জিৎ কথাটা বলতেই সঞ্জয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। টাকা ছাড়া এই শহরে কি বা হয়? সঞ্জয়ের দিক থেকে মুখ ফিরিয়ে দিতেই সঞ্জয়ের যেন কলিজাটা ছিঁড়ে গেল। সঞ্জয় পিছন থেকে দৌড়ে ছুটে চলে এলো জিতের সামনে। জিতের সামনে হাঁটু গেড়ে বসে সঞ্জয় হাত জড়ো করে বলতে লাগলো, স্যার, আমি খুব ভালো ক্রিকেট খেলি। প্লিজ আমায় চলে যেতে বলবেন না। আমি অনেক আশা নিয়ে এসেছি। দেখো সঞ্জয়, এটা একটা একাডেমি, আর এখানে কিছু নিয়ম কানুন আছে। আমি তো আর তোমায় ফ্রিতে শেখাতে পারবো না, বলো? আমারও তো একটা পারিশ্রমিক আছে। স্যার, আমার জন্য ফ্রি করে দিন না প্লিজ স্যার। বিশ্বাস করুন, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্লিজ স্যার, আমার জন্য কি ফ্রি করা যায় না স্যার? আসলে তোমায় আমি কি করে কথাটা বোঝাবো সেটা আমি জানি না, তবে এটা সত্য, এখানে ফ্রি বলে কিছু হয় না। সব কিছুতে টাকার প্রয়োজন আছে, বুঝতে পারছো তো আমার কথা? স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি, তবে আমার তো সামর্থ্য নেই। আমায় যদি দয়া না করেন তো আমি কখনো ক্রিকেটার হয়ে উঠতে পারবো না। প্লিজ স্যার, একটাবার আমায় রেখে দিন প্লিজ স্যার। সঞ্জয় জিতের নিকট অনেক আকুতি মিনতি করছে, তবে জিত বা এই একাডেমির অন্য কারোর কাছে সেই আকুতি মিনতি শোনার মতন এক মুহূর্তও সময় নেই। টাকা ছাড়া কেউ কি করে একাডেমিতে থাকতে পারে? তাছাড়া এখানকার সকল স্টুডেন্ট খুব ভালো খেলার পাশাপাশি বড়লোক ঘরের ছেলে। এই একাডেমির প্রচুর খরচ। সব মিলিয়ে ইচ্ছে থাকলেও সঞ্জয়কে রাখতে পারছে না জিৎ। সঞ্জয়ের বিনয় অনুনয় দেখে জিতের মন হয়তো একটু নরম হলো, তবেও সেটা সাময়িক সময়ের জন্য। জিৎ নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় হয়ে গেছে তার। এখন যদি মাঠে না যায় তবে লেট হয়ে যাবে। জিৎ সঞ্জয়কে সান্ত্বনা দিতে পারছে না। জিৎ সঞ্জয়কে এড়িয়ে গিয়ে চলে যায় মাঠে। সঞ্জয় করুণ দৃষ্টিতে জিতের দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। জিৎ দু একবার পিছন ফিরে সঞ্জয়কে দেখার পর চলে যায়। জিৎ চলে যাওয়ার পর সঞ্জয় আর কি করবে ভেবে না পেয়ে নিজের জায়গা থেকে উঠে পড়ল। যদি সঞ্জয় নিজের ইচ্ছেতে না উঠতো তবে হয়তো সিকিউরিটি গার্ড এসে সঞ্জয়কে তুলে দিত। তাই সঞ্জয় নিজের ইচ্ছেতেই জায়গা ছেড়ে দিল। একাডেমির বাহিরে এসে সঞ্জয় এদিক ওদিক দেখে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। সঞ্জয় একাডেমির বাহিরে বসে আছে, অপেক্ষা করছে সে কখন জিৎ বাহিরে আসবে। আর জিতের পায়ে পড়ে হলেও এখানে তাকে ভর্তি হতেই হবে। সঞ্জয় বসে বসে অপেক্ষা করছে। ওইদিকে সময় তার নিজের গতিতে ছুটে চলেছে। ঘন্টাখানেক অপেক্ষা করার পর সঞ্জয় নিজের জায়গা থেকে উঠে পড়ল। সঞ্জয় দেখতে পাচ্ছে জিৎ আসছে। সঞ্জয় জিৎকে দেখে দ্রুত জিতের দিকে এগিয়ে গেল।
জিৎ সঞ্জয়কে গেটের সামনে বসে থাকতে দেখে মাথাটা নিচু করে ফেলল। এই ছেলেটা এখনো ঠাই বসে আছে। কি করে জিৎ এই ছেলেকে এখান থেকে চলে যেতে বলবে, কিচ্ছু মাথায় আসছে না জিতের। জিৎ সঞ্জয়ের দিকে এগিয়ে আসতেই সঞ্জয় জিৎকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি জানি আপনি যদি আমায় একটু হেল্প করেন তবে আমি এখানে প্র্যাকটিস করতে পারবো। সঞ্জয়, তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি। আমি বলেই দিয়েছি তোমায় টাকা ছাড়া এখানে ভর্তি হতে পারবে না। এটা এখানকার নিয়ম। এখানে ভর্তি হতে চাইলে তোমায় অবশ্যই টাকা নিয়ে আসতে হবে। স্যার, আমার পরিস্থিতি তো আপনাকে সব বললাম। আপনি ভালো করেই জানেন আমার পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। দয়া করে আমায় একটু সাহায্য করুন স্যার। তোমায় আর আমি কি বলবো, এমন ভাবে ফোর্স করছো যে আমি তোমায় না করতে পারছি না। আচ্ছা, একটা উপায় আছে, যদি তুমি কাজটা করতে পারো তবে তোমায় সাহায্য করব। জিতের কথাটা যেন সঞ্জয়ের মনের মধ্যে একটু আলো জ্বালালো। তার মানে এই একাডেমিতে ভর্তি হওয়ার একটা সুযোগ সঞ্জয়ের আছে। সঞ্জয়ের বাচ্চা মনটা জিতের কথাটা শুনে খুশিতে নাচতে লাগলো। সঞ্জয় মাথা হ্যাঁ সূচক নেড়ে জানালো সে সব কথা শুনতে রাজি আছে। জিৎ সঞ্জয়ের মধ্যে থাকা ক্ষুধাটাকে দেখে মুচকি হাসি দিল। অতঃপর সঞ্জয়ের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আগামীকাল একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে ম্যান অফ দ্য ম্যাচ যে হবে সে নগদ 5,000 টাকা পাবে। তুমি যদি ওই ম্যাচটা খেলে ম্যান অফ দ্য ম্যাচটা পাও তবে এই একাডেমিতে ভর্তি হওয়ার থেকে তোমায় আর কেউ আটকাতে পারবে না। সেসব তো ঠিক আছে, কিন্তু স্যার আমি যদি এই ম্যাচে হেরে যাই তবে কি আর কখনোই একাডেমিতে খেলতে আসতে পারবো না? সেটা তো তুমি জানোই, টাকা ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। তাই তোমার জন্য এই একটা অফার নিয়ে এসেছি, বাকিটা তোমার ইচ্ছে। সঞ্জয় আর কথা বাড়ালো না। যদি এই সুযোগটা সে হারায় তবে তার আর স্বপ্ন পূরণ হবে না কোনোদিন। সঞ্জয় জিতকে উদ্দেশ্য করে বলল, স্যার, আশীর্বাদ করুন আমি যেন আপনার কাছে আবার ফিরতে পারি, তাও আপনার স্টুডেন্ট হয়ে। বেস্ট অফ লাক। জিৎ কথাটা বলতেই মুচকি হেসে চলে যায়। সঞ্জয় আপন মনে ভাবছে এই ম্যাচে যখন এত টাকা ধার্য করা হয়েছে তখন এই ম্যাচটা কোনো সাধারণ ম্যাচ হবে না। সঞ্জয় ভাবছে কি করে এই ম্যাচটা সে বের করবে। তাছাড়া এই ম্যাচটা জিতলে তার এই একাডেমিতে ভর্তি হওয়া নিশ্চিত হবে। সঞ্জয় কিছু সময় এই একাডেমির সামনে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে দুপুরের লাঞ্চ করে বিকেলের দিকে সঞ্জয় আবার মাঠে চলে যায়। আগামীকাল এই ম্যাচের জন্য কিছু প্রস্তুতি তাকে নিতে হবে, আর এই প্রস্তুতি যতটা ভালো হবে ম্যাচে জয়লাভ করার চান্স ততই বেড়ে যাবে। সঞ্জয় বিকালে মাঠে গিয়ে একা একা প্র্যাকটিস করছে। সঞ্জয়ের সাথে খেলবে এমন লোক হয়তো এখানে নেই, কারণ সবাই সঞ্জয়কে এড়িয়ে চলতে পছন্দ করে। কেউ সঞ্জয়ের সাথে খেলতে পছন্দ করে না। গায়ে পড়ে অপমানিত হওয়ার কোনো মানেই নেই। তাই সঞ্জয়ও কাউকে এবার বলেনি তার সাথে একটু খেলতে। সঞ্জয় মাঠে একা একা বোলিং প্র্যাকটিস করছে। পেস বল করতে গিয়ে ভুলবশত সঞ্জয়ের হাত থেকে বলটা বেশ দ্রুত গতিতে ছুটে যায়। সঞ্জয়ের হাত থেকে বলটা ছুটে যেতেই সঞ্জয় মাথা উঁচু করে তাকালো বলের দিকে। সঞ্জয় মাথা উঁচু করে তাকাতেই চমকে উঠল। সঞ্জয়ের চমকের কারণ হচ্ছে সঞ্জয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা। এই মেয়েটা গতবারও সঞ্জয়কে অপমান করেছে, আর আজও সঞ্জয়ের বলটা ওই মেয়েটার দিকেই ছুটে যাচ্ছে। সঞ্জয় চিৎকার করে মেয়েটাকে সরে যেতে বলার আগের মুহূর্তেই বলটা গিয়ে পিউয়ের গায়ে লাগলো। বলটা পিউয়ের হাতে লাগতেই পিউ রাগে গজগজ করে উঠল। বলটা হাতে নিয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় সঞ্জয় তার সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। সঞ্জয়কে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে পিউয়ের আর বুঝতে বাকি থাকলো না যে এই ছেলেটাই তার গায়ে বল ছুঁড়ে মেরেছে। পিউয়ের অগ্নি দৃষ্টি দেখে সঞ্জয় দৌড়ে পিউয়ের দিকে ছুটে এগিয়ে যায়। পিউয়ের সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে সঞ্জয় পিউকে উদ্দেশ্য করে বলল, সরি, আসলে ভুল করে বলটা হাত ফসকে লেগে গেছে। আপনার কোথাও লাগেনি তো? এই ছেলে, তোর মাথা ঠিক আছে তো? ভুল করে বল ফসকে গেছে মানে কি? তোর একটা ভুলের কারণে আজ যদি আমার জীবন চলে যেত তখন কি হতো? সরি, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। আমার হাত থেকে ফসকে গেছে বলটা। আমি বুঝে ওঠার আগেই বলটা আপনার গায়ে লেগে গেছে। প্লিজ আমায় ক্ষমা। সঞ্জয় কথাটা বলে শেষ করার আগেই পিউর রাগে গজগজ করতে করতে সঞ্জয়ের দিকে তেড়ে আসলো। সজোরে সঞ্জয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল পিউ। পিউ বেশ শব্দ করে থাপ্পড়টা সঞ্জয়ের গালে বসিয়ে দিতেই আশেপাশের লোকজন সঞ্জয় আর পিউয়ের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। পিউয়ের থাপ্পড় খেয়ে সঞ্জয় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে গালের ওপর হাত দিয়ে। পিউ রাগে গজগজ করতে করতে দাঁতের দাঁত চেপে সঞ্জয়কে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, তোদের মতো রাস্তার ছেলেদের আমার খুব ভালো চেনা আছে।
ওই দিন তোকে অপমান করেছে বলে আজ সেটা শোধ নিলি, তাই তো? দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আপনার থেকে কি কারণে শোধ তুলবো? আমি ছোট লোক হতে পারি, তবে অহংকার, জেদ এসব আমার মধ্যে নেই। চুপ, একদম চুপ। একটা রাস্তার ভিখারি হয়ে আমার সাথে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়। ইচ্ছে করছে তোকে এখন আমি খুন করে দিই। তোকে খুন করে দিতে পারলে আমার মনটা শান্ত। দেখুন, আপনি আমায় জানেন না, আর আমিও আপনাকে জানি না। একটা অপরিচিত লোকের সাথে এমন করে কথা না বললেই তো পারেন। তোর মতো ফকির ছেলেকে চেনার কি আছে? তোকে তো দেখতেই বোঝা যাচ্ছে তুই ভিখারি। নেক্সট টাইম আমার সামনে যদি তোকে দেখি, তবে সেই দিন হবে তোর জীবনের শেষ দিন। পিউ কথাটা বলতেই হনহন করে হেঁটে চলে যায়। সঞ্জয় পিউয়ের চলে যাওয়ার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে। আশেপাশে থাকা সব লোকজন সঞ্জয়ের দিকে তাকিয়ে আছে। একটু আগেই পিউ তার গালে চড় মেরেছে, যেটা অনেকের খুব ভালো লেগেছে। তাই তো সঞ্জয়কে উপহাস করার জন্য লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে আর সঞ্জয়কে দেখে হাসি হাসি করছে। সঞ্জয়ের মনের মধ্যে পিউয়ের কথাগুলো দাগ কেটে গেছে। সঞ্জয় সবার থেকে একটু ভালো ব্যবহার আশা করে, সকলের থেকে ভালো ব্যবহার আশা করেছে বলেই হয়তো আজ তাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। সঞ্জয়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ব্যাট হাতে নিয়ে সঞ্জয় মাঠ থেকে চলে যায়। এখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার আর কোনো প্রয়োজন নেই। সঞ্জয় বাড়িতে আসতেই দেখতে পায় তার বাবা এখনো বাড়ি ফেরেনি। সঞ্জয় ব্যাট নিয়ে নিজের রুমে গিয়ে ব্যাটটা লুকিয়ে রাখলো আর ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিজের রুমে আসতেই সঞ্জয় দেখতে পায় তার মা এসেছে তার রুমে। সঞ্জয় তার মাকে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, মা, তুমি হঠাৎ করে আমার রুমে কিছু বলবে? আজ তুই স্কুলে যাসনি? না মা, আসলে একটা কাজে গেছিলাম, সেখান থেকে ফিরতে লেট হয়েছে। কি এমন কাজে গিয়েছিলি তুই? জানিস স্কুল থেকে তোর বাবাকে কল করা হয়েছিল। উনি বাড়ি ফিরে কি করবে তোকে ভেবে দেখেছিস? মা, আমি তো বললাম আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আর আমি সেটাই করে আসতে গেছিলাম, তাই আজকে লেট হয়ে গেছে। রোজ তো আর কাজে বিজি থাকি না মা। এই কথাটা তোর বাবাকে কে বুঝিয়ে বলবে? উনি তো সরাসরি বলে দিয়েছেন তোকে যেন মাঠে না দেখতে পাওয়া যায়। আর তুই কি না মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করছিস? জানিস তোর বাবা তোকে নিয়ে কত স্বপ্ন দেখেন? মা, আমি জানি বাবা আমায় নিয়ে কত স্বপ্ন দেখে, আর আমি তো ওনার স্বপ্নকে ছেড়ে দিচ্ছি না। পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেট খেলি, এতে দোষের কি আছে? সঞ্জয়ের তর্কের সাথে সঞ্জয়ের মা আর তর্ক করলো না। উনি বুঝতে পারছেন যে সঞ্জয়কে এখন কিছু বলেও লাভ হবে না। সঞ্জয় এখনো তার কথা বোঝার চেষ্টা তো দূর, বরং নিজের জেদের ওপর অটল থাকবে। সঞ্জয়ের বয়সটাই তো এটা। এই বয়সে নিজের সিদ্ধান্তকে সবসময় ঠিক মনে হবে আর অন্যদের সিদ্ধান্তকে ভুল। সঞ্জয়ের মা চলে যেতেই সঞ্জয় নিজের রুমে বসে আগামীকাল যেই খেলা হবে সেটার জন্য নিজের মনকে তৈরি করছে। সঞ্জয় আপন মনে ভাবছে যে আগামীকাল যেই প্লেয়ারগুলো তার সাথে খেলতে আসবে তারা তো তার মতন সাধারণ খেলোয়াড় নয়, বরং বিভিন্ন একাডেমি থেকে প্রিপারেশন নেওয়া ভালো মানের প্লেয়ার। ওদের সাথে টক্কর দিতে হলে সঞ্জয়কে এক অন্যরকম খেলা খেলতে হবে, যেটা ওদের থেকে সঞ্জয়কে আলাদাভাবে তুলে ধরবে। সঞ্জয় রাতের খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, কারণ এখন রাত জাগলে আগামীকাল ম্যাচে সে ফোকাস করতে পারবে না। সঞ্জয় ঘুমিয়ে পড়তেই স্বপ্ন দেখতে লাগলো জিৎ দেবের একাডেমিতে ক্রিকেট খেলার শিখছে সে। আর সঞ্জয় প্রতিজ্ঞাবদ্ধ, যে করেই হোক এই খেলায় তাকে জয়লাভ করতেই হবে। সকাল হতেই সঞ্জয় বিছানা থেকে উঠে পড়ল। খেলাটা শুরু হবে সকাল 10টায়। সঞ্জয় বাড়ি থেকে খেলার মাঠের দ্রুত পায়ে হেঁটে গেলে 2 ঘন্টা লাগবে। গাড়ি করে যাওয়ার মতন অবস্থা সঞ্জয়ের নেই, কারণ গাড়ি ভাড়ার টাকাটা সঞ্জয় কোনোভাবেই জোগাড় করতে পারছে না। সঞ্জয় দ্রুত নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে নিল। সঞ্জয়ের বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। সঞ্জয় খাবার শেষ করে নিজের মায়ের থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সঞ্জয়ের এমন তাড়াহুড়ো দেখে সঞ্জয়কে তার মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিরে সঞ্জয়, কোথায় যাচ্ছিস এমন তড়িঘড়ি করে? মা, আজকে আমায় নিজেকে প্রমাণ করতে হবে, তাই নিজেকে প্রমাণ করতে যাচ্ছি। নিজেকে প্রমাণ করতে মানে? বুঝতে পারলাম না, তোর কথার মানে কি? এখন কিছু প্রশ্ন করো না, শুধু আশীর্বাদ করো আমি যেন নিজের উদ্দেশ্য হাসিল করে ফিরতে পারি। হ্যাঁ, সেইটা কি আর বলতে হবে? মায়ের আশীর্বাদ সন্তানের মাথার উপর সবসময় থাকে। তুই সফল হয়েই ফিরবি। নিজের মায়ের সাথে কথা বলে সঞ্জয় দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবার থেকে আশীর্বাদ নিতে ভীষণ ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হলো না, কারণ এখন সঞ্জয় তার বাবার থেকে আশীর্বাদ নিতে গেলে উনি 1000টা প্রশ্ন করবেন আর জানতে চাইবেন কি কাজে সঞ্জয় এখন বাড়ির বাইরে যাচ্ছে। সেই সব উত্তর না জানা অবধি উনি সঞ্জয়কে যেতেই দেবেন না। তাই ওনার থেকে সবটা লুকিয়ে সঞ্জয় চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে এসে সঞ্জয় হাঁটতে লাগলো।
কাঁধের ওপর তার সেই নতুন কেনা ব্যাট। পথ দিয়ে হেঁটে চলেছে তার আপন মনে, বিধাতার কাছে প্রার্থনা করছে সঞ্জয়। হে বিধাতা, তুমি তো মনের সব কথাই জানো, তোমার কাছে কিছু আলাদা করে বলার নেই। তুমি তো জানো আমার মনে প্রাণে শুধু একটাই ইচ্ছে আছে, আমি একজন ক্রিকেটার হয়ে উঠতে চাই। আমার এই ছোট্ট ইচ্ছেটুকু তুমি পূরণ করে দাও, আর কিছুই জীবনে চাওয়ার নেই তোমার কাছে। কথাগুলো আপন মনে বলতে গিয়ে সঞ্জয়ের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। প্রত্যেকটা সন্তান আশা করে তার স্বপ্ন পূরণের পথে তার পরিবার সব সময়ের মতো সাপোর্ট করবে। সঞ্জয়ও তার বিপরীত নয়, সেও আশা করে তার পরিবার তাকে সাপোর্ট করবে, তবে সেটা কখনোই হয়ে ওঠে না। হাজার লোকের অবহেলা অপমান সহ্য করতে পারে সঞ্জয়, তবে নিজের পরিবারের লোকেদের একটা কটু কথা শুনলেই সঞ্জয়ের চোখের কোণে জল চলে আসে। সঞ্জয় হাঁটতে হাঁটতে নির্দিষ্ট সময় চলে আসে খেলার মাঠে। খেলার মাঠে আসতেই সঞ্জয়ের চোখ জোড়া যেন চড়ক গাছ হয়ে যায়। এত বড় আয়োজন হবে সঞ্জয় তো কল্পনাও করতে পারেনি। গেটের মধ্যে দিয়ে সঞ্জয় ঢোকার সময় সিকিউরিটি গার্ড এসে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, এই ছেলে এখানেই দাঁড়াও, তুমি ভিতরে ঢুকছো কেন? আমি এখানে খেলতে এসেছি, আমি না ঢুকলে কে ঢুকবে? সঞ্জয়ের কথা হয়তো সিকিউরিটি গার্ডের মনের মতো হলো না, কারণ সঞ্জয়কে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে এখানে খেলতে এসেছে। সিকিউরিটি গার্ড সঞ্জয়ের থেকে কাগজ দেখতে চাইলো। সঞ্জয় কাগজটা দেখাতেই সিকিউরিটি গার্ড মুচকি হেসে সঞ্জয়কে ভিতরে যেতে দিল। সঞ্জয় বুঝতে পারছে সিকিউরিটি গার্ড কেন তাকে ভিতরে যেতে দিতে চায়নি, তবে এটা তো তার কাছে নতুন কিছু নয়। সঞ্জয়কে দেখেই মনে হয় না যে সে খেলতে এসেছে। সঞ্জয়কে দেখে মনে হয় হয়তো এখানে ভিক্ষে করতেই এসেছে, এর থেকে বেশি কিছু মনে হবে না। সঞ্জয় রুমে আসতেই দেখতে পেল তার সাথে যারা খেলবে তারা একটা রুমে বসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। সঞ্জয়কে দেখে একটা ছেলে নিজের জায়গা থেকে উঠে পড়ল। সঞ্জয় ভাবছে হয়তো তাকে বসার জন্য জায়গা করে দিয়েছে ছেলেটা। সঞ্জয়ের বুকটা আজ যেন আনন্দে ফুলে উঠেছে। সঞ্জয় ছেলেটার দিকে এগিয়ে যেতেই ছেলেটা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, এখানে চেয়ারের নিচে একটু ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করে দাও। ছেলেটার কথা শুনে সঞ্জয় একটু অবাকই হয়ে গেল, কারণ সঞ্জয় তো এখানে খেলতে এসেছে, আর সেই সুবাদে এত দূর পথ পায়ে হেঁটে এসে একটু বিশ্রাম করবে, কিন্তু বিশ্রাম করতে এসেও এখানে কাজ করতে হবে। সঞ্জয় আর কি বলবে। ছেলেটার কথা মতো সঞ্জয় চেয়ারের তলা থেকে ময়লা কুড়িয়ে নিল। ময়লা কুড়িয়ে নিয়ে সঞ্জয় চেয়ারে বসতে যাবে, ঠিক এমন সময় একটা ছেলে ভীষণ অবাক হয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তুই এখানে বসেছিস কেন? জানিস না এখানে আমাদের একজন ক্রিকেটার এসে বসবে, এখানে তোর বসা যাবে না। আসলে ভাই আমি সেই ক্রিকেটার, তোমরা হয়তো আমায় চিনতে পারোনি। মানে তুই ক্রিকেটার? জিৎ স্যার তোকে পাঠিয়েছে আমাদের সাথে খেলার জন্যে। ছেলেটা কথাটা বলতেই বাকি সব ছেলেগুলো বেশ শব্দ করে হাসতে লাগলো। সঞ্জয় ছেলেগুলোর মুখের দিকে তাকিয়েই আছে। সঞ্জয় বুঝে উঠতে পারছে না তারা এমন ভাবে হাসাহাসি করছে কেন। সঞ্জয় নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। শেষে এখানেও সে হাসির পাত্র হয়ে গেল। সঞ্জয়কে নিশ্চুপ দেখে একটা ছেলে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ, ছেলেটাকে হয়তো খুব সাধারণ আর গরিব দেখা যাচ্ছে, আর তোরাও এটা নিয়ে হাসাহাসি করতেছিস। ঠিক আছে, তবে একটা কথা কি জানিস, স্বর্ণ সবসময় কয়লার মধ্যেই থাকে, তাই বলে কি আর আমরা স্বর্ণকে অবহেলা করি না তো? ওকে নিয়ে মজা করিস না। দেখ সোম, তুই আর ওর পক্ষ নিয়ে কথা বলিস না। ওকে দেখেছিস এই ছেলের কোন দিক দিয়ে কি যোগ্যতা আছে আমাদের সাথে খেলার? যোগ্যতা মানুষের মুখে আর পোশাকে প্রকাশ পায় না, আসল যোগ্যতা প্রকাশ পায় মাঠেই দেখা যাবে কে কতটা ডেঞ্জার। সৌম্যর কথাটা শুনে সকলের মুখের হাসি তো বন্ধ হয়েছে, তবে সঞ্জয়ের দিকে তাদের নিচু দৃষ্টিটা বদলায়নি। সকলের কথা বলার মাঝেই জিৎদেব চলে এলো। জিৎ এসে সঞ্জয়কে দেখতে পেয়ে মুচকি হাসি দিয়ে বলল, সঞ্জয় চলে এসেছো? তোমার জন্য আমি ভীষণ চিন্তায় ছিলাম। জি স্যার, চলে এসেছি। আমি পায়ে হেঁটে এসেছি তো তাই একটু লেট হয়ে গেছে। বুঝতে পেরেছি আমি। তোমার রেস্ট নেওয়ার হয়ে গেছে? আমাদের তো এখন যেতে হবে, মাঠে খেলার সময় হলো। জি স্যার, আমার আর রেস্ট লাগবে না, আমি রেডি আছি। শুনো সঞ্জয়, এই ম্যাচটা সকলের কাছে একটা সাধারণ ম্যাচ হলেও তোমার কাছে কিন্তু এটা তোমার ভাগ্য বদলের খেলা। নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে তোমায়। জি স্যার, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব, আমায় আশীর্বাদ করুন। জিৎদেব সঞ্জয় ও বাকি সবাইকে নিয়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে চলে যায় মাঠে। অন্য সব প্লেয়ার চলে এসেছে।
সঞ্জয়ও প্রস্তুত নিজের প্রতিভাকে প্রকাশ করার জন্য। মিনিট 10-এর মধ্যেই খেলা শুরু হয়ে যায়। সঞ্জয় বল করছে। 4টি ওভার বল করলো সঞ্জয়। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 5 উইকেট পায় সঞ্জয়। সঞ্জয়ের দলে শুধুমাত্র সঞ্জয় ভালো ক্রিকেট খেলছে, বাকি সবাই সঞ্জয়ের মতো খেলতে পারেনি। তাই একটা বিশাল রান করে ফেলে বিপক্ষ টিম। সঞ্জয় অনেক চেষ্টা করে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরতে, তবে একা আর কি করবে সে। বল করার পর সঞ্জয়ের দলের ছেলেরা ব্যাটিংয়ে যায়। অনেক লোক এসেছে খেলা দেখার জন্য। সবাই যার যার পছন্দের দলকে সাপোর্ট করছে। সঞ্জয় এখনো ব্যাটিং করতে আসেনি। সঞ্জয়ের বদলে অন্য সব প্লেয়ার ব্যাটিং করছে। কোনো মতে তারা চেষ্টা করে যাচ্ছে ব্যবধান কমানোর, কারণ এই ম্যাচে যে সঞ্জয়ের দল গোহারা হারবে তা নিশ্চিত। সঞ্জয় বসে বসে খেলা দেখছে। মনের মধ্যে ভীষণ ভয় কাজ করছে সঞ্জয়ের। এই ম্যাচে হেরে যাওয়া মানে সঞ্জয়ের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। সঞ্জয় মাঠের দিকে আর স্কোরবোর্ডের দিকে বারবার তাকাচ্ছে। দেখতে দেখতে সঞ্জয়ের সব প্লেয়ার আউট হয়ে যায়। এখন বাকি আছে শুধুমাত্র সঞ্জয় আর সৌম্য। সৌম্যর আগে সঞ্জয় মাঠে নামলো, আর সঞ্জয় শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করে মাঠে নেমেছে। সঞ্জয় জানে ম্যাচের শেষ পরিণতি কি হবে, তবে এটুকু ভরসা সঞ্জয়ের আছে যে বিধাতা তাকে নিরাশ করবে না। সঞ্জয় মাঠে নামতেই সকলকে চমকে দিতে লাগলো। একটা বলও যেন মাঠে থাকতে চাইছে না। বল বারবার বাউন্ডারি পার করছে। সঞ্জয়ের দাপুটে খেলা দেখে জিতের চোখ ছানা বড়া হয়ে যায়। এক মুহূর্তের জন্য জিতের মনে হচ্ছে সে হয়তো কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারের খেলা দেখছে। সবাই অবাক হয়ে সঞ্জয়ের খেলা দেখছে, আর গ্যালারি থেকে চিৎকারের শব্দ সঞ্জয়ের কানে ভেসে আসছে। এত মানুষ আজ সঞ্জয়কে সাপোর্ট করছে। সত্যি সঞ্জয় যেন খুশিতে পাগল হবার উপক্রম। দেখতে দেখতে সঞ্জয় নিজের আয়ত্তে নিয়ে এলো ম্যাচ। আর মাত্র 4 বলে 24 রানের প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা বলে 6 মারতে হবে। সঞ্জয় রেডি হয়ে নিল। বলার বল ছুঁড়ে মারতেই সঞ্জয় টেনে একটা শট মারল। 6 হয়ে যায়। পরপর দুটো 6 মারতেই দুম করে একটা বল এসে সঞ্জয়ের মাথাকে স্পর্শ করে কোনো মতে বেরিয়ে যায়। সঞ্জয় যদিও আঘাত পায়নি, তবে তার হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। সঞ্জয় হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ থেকে এর মধ্যেই নোনা জল বেরিয়ে আসলো তার। হে সৃষ্টিকর্তা, তুমি এতটা কাছে এনে আমায় হারিয়ে দিলে, আমার স্বপ্ন শেষ করে দিলে। জিৎ স্যার আমায় আর ভর্তি নেবে না। এই বলটা আমার মাথায় লেগে আমি মরে গেলেই আজকে ভালো হতো। সঞ্জয় এইসব ভাবছে, ওইদিকে আম্পায়ার তার সিদ্ধান্ত জানালো সেটা নো বল ছিল। আম্পায়ারের নো বলের সংকেত যেন সঞ্জয়কে আরও একটা সুযোগ করে দিল। সঞ্জয় এই সুযোগ আর হাতছাড়া করলো না। মারাত্মক 6 হাঁকিয়ে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে ফেললো সঞ্জয়। সঞ্জয় শেষ বলে 6 হাঁকিয়ে ব্যাটটা ফেলে দিয়ে মাঠে মুখ লুকিয়ে কেঁদে ফেললো। জীবনে প্রথম কোনো ম্যাচ খেলতে এসে সঞ্জয় এতটা ভয় পেয়ে গিয়েছিল। সঞ্জয়ের দিকে দৌড়ে অন্য সব প্লেয়ার ছুটে আসার আগেই জিৎ চলে যায় সঞ্জয়ের কাছে। সঞ্জয় জিতের দিকে ছলছল চোখে তাকাতেই জিৎ হাস্যোজ্জ্বল মুখে সঞ্জয়কে বলল, আর টাকার প্রয়োজন নেই সঞ্জয়, তুমি সারা জীবনে আমাদের এই একাডেমিতে ফ্রি খেলা শিখতে পারবে। আমি কথা বলে নিয়েছি। কি বলছেন স্যার? আমি পারবো স্যার। সঞ্জয়ের খুশি যেন আজ আকাশ ছোঁয়া। সঞ্জয় কল্পনাও করতে পারেনি এতটা সহজে সব কিছু হয়ে যাবে। অবশেষে নিজের স্বপ্নের প্রথম ধাপ সম্পূর্ণ হলো তার। সঞ্জয়কে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো, সেই সাথে দেওয়া হলো 5,000 টাকা। সঞ্জয় যেহেতু ফ্রিতে একাডেমিতে ভর্তি হতে পেরেছে, তাই এই টাকাটা এখন তার সম্পূর্ণ নিজের। সঞ্জয়কে নিয়ে সবাই মাতামাতি করছে, কিন্তু কোনো একটা কারণে সঞ্জয় এত আনন্দের মাঝেও যেন শান্তি খুঁজে পাচ্ছে না। ঠিক ধরেছেন, সঞ্জয় তার বাবা মাকে মিস করছে। আজ এখানে সকল প্লেয়ারের পরিবারের লোকজন এসে নিজের সন্তানদের সাপোর্ট করছে, অথচ সঞ্জয়কে সাপোর্ট করার মতন তার পরিবারের কেউ নেই এখানে। এই একটা শূন্যতা যেন সঞ্জয়ের মনের মধ্যে থাকা সব আনন্দকে দমিয়ে দিল। খেলা শেষ করে সঞ্জয় সন্ধ্যার দিকে বাড়ি ফিরল। বাড়ি ফেরার সময় নিজের প্রথম ইনকাম করা টাকা দিয়ে নিজের মা বাবার জন্য সামান্য কিছু উপহার কিনে নিল সঞ্জয়। নিজের জন্য নেওয়ার মতো কিছুই নেই তার। সঞ্জয়ের জীবনে তার পরিবারের থেকে আর কোনো কিছুই যেন গুরুত্বপূর্ণ নয়। সঞ্জয় গিফট নিয়ে বাড়ি ফিরতেই দেখলো তার মা রান্না করছে। সঞ্জয় রান্নাঘরে গিয়ে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সঞ্জয় তার মাকে জড়িয়ে ধরতেই সঞ্জয়কে উদ্দেশ্য করে তার মা বলল, কিরে,
তুই কি এখনো ছোট্ট আছিস? এমন করে দুম করে এসে জড়িয়ে ধরলি যে? বরং বাহির থেকে এসে ফ্রেশ হয়ে নিতে হয়। আর এটা কবে শিখবি? উফ, শিখবো না। আমি আমার মাকে সবসময় বাইরে থেকে এসে নোংরা শরীরে জড়িয়ে ধরে শান্তি নেব। পাগল ছেলে আমার। তো আমার সঞ্জয় বাবা সারাদিন কোথায় ছিল? দুপুরে খেতেও আসলো না কেন? সব বলবো মা, তার আগে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, সেটা আগে দেখো, তারপরে বলো কেমন হয়েছে। তুই উপহার নিয়ে এসেছিস মানে? টাকা কোথায় পেলি? তোকে যেই টাকা দিয়েছিলাম সেটা দিয়ে তো নতুন ব্যাট নিয়েছিস, তাই না? তাহলে এই টাকা কোথা থেকে পেলি? সঞ্জয়, আমার দিব্যি, তুই সত্যি করে বল, টাকাটা কোথা থেকে পেলি তুই? বাবা রে বাবা, এতগুলো প্রশ্ন যদি একসাথে করে ফেলো তবে আমি উত্তর দেবো কেমন করে? বাবার থেকে সবটা লুকাতে পারলেও তোমার থেকে কিছুই লুকাতে পারি না আমি, সেটা তো তুমি জানো মা। সেসব কথা এখন বাদ। আগে আমায় সত্যি করে বল, এই টাকাটা কোথা থেকে পেয়েছিস তুই? কোনো খারাপ পথ থেকে নিয়ে আসিসনি তো? কি গো মা, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারছো না? আমি কখনো কি কোনো খারাপ কাজ করতে পারি? তোমার ছেলে আর যাই হোক না কেন মা, কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, বিশ্বাস রাখতে পারো। সঞ্জয় কথাটা বলে নিজের মাকে সব সত্যি বলে দিল। সঞ্জয়ের ক্রিকেট একাডেমিতে ভর্তি সহকারে সব কথা সঞ্জয় তার মায়ের সাথে শেয়ার করলো। সঞ্জয়ের কথাগুলো শুনে সঞ্জয়ের মা নিজের চোখের জলকে আটকাতে পারেনি। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে হাউ হাউ করে কান্না করে ফেললেন উনি। সন্তানের ছোট্ট ছোট্ট সফলতায় বাবা মা মহা খুশি হয়। তার আনন্দের তখন বাদ আর মানে না। খুশিতে তারা যেন এক অন্য জগতে হারিয়ে যায়। সঞ্জয়ের সফলতায় তার মাও ঠিক এতটাই খুশি হয়েছে। সঞ্জয় নিজের মাকে কাঁদতে দেখে অভিমানী কণ্ঠে বলতে লাগলো, এটা কি হলো মা? আমি ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে আসলাম, তোমার জন্য উপহার নিয়ে আসলাম, আর তারপরেও তুমি কাঁদছো? আমি এত কিছু করেও তোমার মুখে হাসি ফোটাতে পারলাম না? বোকা ছেলে আমার। মানুষ যে দুঃখ পেলেই কান্না করে এমন নয়। মানুষ কষ্টে যেমন কাঁদে, ঠিক তেমনই সুখেও কাঁদে। আচ্ছা মা, কষ্ট পেলে না হয় কাঁদে, সেটা মানতে পারলাম, তবে সুখে কান্না করে এটা কেমন কথা? সুখে মানুষ তো হাসে, খুশি থাকে, কান্না কেন করবে? মানুষ অল্প সুখে হাসে, অল্প আনন্দ পেলে খুশি থাকে। তবে যখন অনেক বেশি সুখ পায়, অনেক বেশি আনন্দ পায়, তখন তার চোখ থেকে খুশির জল চলে আসে। সেসব আমি বুঝি না, তুমি এখন হাসো একটু, আমি তোমার হাসি মুখটা দেখবো, তারপরে খাবার খাবো, অনেক ক্ষুধা লেগেছে মা। সঞ্জয়ের ছেলে মানুষই দেখে তার মা হেসে ফেলল। সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে উনি সঞ্জয়ের জন্য খাবার রেডি করে দিলেন। সঞ্জয় আজ চ্যাম্পিয়ন হয়েছে, এটা হয়তো অনেক বড় খুশির সংবাদ। তবে এই খুশির সংবাদটুকু শুধুমাত্র সঞ্জয় আর তার মায়ের কাছেই খুশির সংবাদ। সঞ্জয়ের বাবা এসব শুনতে পেলে ভীষণ কষ্ট পাবে, কারণ সঞ্জয়ের বাবা চায় সঞ্জয় পড়াশোনা করে অনেক বড় হোক, কোনো অভাব যেন সঞ্জয়কে স্পর্শ করতে না পারে। সঞ্জয়ের বাবার এইসব ক্রিকেট খেলা একদম পছন্দ নয়। উনি সরাসরি সঞ্জয়কে খেলতে বারণ করে দিয়েছেন। সেখানে যদি উনি শোনেন সঞ্জয় আজ সকলকে চমকে দিয়েছে, তবে তার কাছে সেটা খুশির সংবাদ হবে না। সঞ্জয় রাতের খাবার খেয়ে বিছানায় চলে যায়। সারা দিন ক্রিকেট খেলে এখন সঞ্জয় ভালো ক্লান্ত হয়ে গেছে। সঞ্জয় বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে যায়। সকাল হতেই সঞ্জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে যায় স্কুলে ক্লাস শেষ করে সঞ্জয় সোজা চলে আসে ক্রিকেট একাডেমিতে। ক্রিকেট একাডেমিতে আসতেই সঞ্জয়ের চোখ পড়ল একাডেমির গেটের সামনে সঞ্জয় দেখতে পায় পিউকে। গতবার পিউ যখন সঞ্জয়ের গালে চড় বসিয়েছিল তখন পিউ বলেছিল সঞ্জয়ের মুখ যেন তাকে আর না দেখায়। আজ মনে হচ্ছে আবারও সঞ্জয় আর পিউয়ের দেখা হয়ে যাবে। সঞ্জয় পিউকে দেখে ভয়ে অন্য পথ দিয়ে একাডেমিতে ঢুকলো। একাডেমিতে ঢুকতেই সঞ্জয় দেখতে পায় জিৎ দেবকে। সঞ্জয় জিতের কাছে যেতেই জিৎ সঞ্জয়কে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? আর আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সরি স্যার, আসলে স্কুল থেকে আসতে আমার লেট হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেল। এ কি বলছো? তুমি এখনো স্কুলে পড়ে আছো? তোমার সহপাঠী অন্য সবাই তো কলেজে পড়ে, তুমি স্কুলে? আসলে স্যার, আমি পড়াশোনায় অতটা ভালো না, আর আমি অনেক সময় নিয়ে তারপরে স্কুলে ভর্তি হয়েছি, তাই এখনো স্কুল শেষ করতে পারিনি। ও, পড়াশোনা কোনো ম্যাটার করে না, খেলাধুলায় তুমি টপ, সেটাই আসল কথা। আচ্ছা শোনো, তোমার সাথে আজ একজনের আলাপ করিয়ে দিব, আমার মেয়ের সাথে। ও তো তোমার প্রশংসা শোনার পর থেকে তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা চলুন দেখা করে আসি। সঞ্জয়ের কথাটা শেষ হতেই জিৎ সঞ্জয়কে নিয়ে চলে যায় জিতের মেয়ের সাথে দেখা করাতে। সঞ্জয়ও মনে মনে একটা বিষয় নিয়ে বেশ খুশি, যেই সঞ্জয়কে দেখার ইচ্ছে তো দূর,
সঞ্জয়কে চোখের সামনে পেলে মানুষ উপহাস করতে ছাড়তো না, আজ সেই সঞ্জয়কে দেখার জন্য মানুষ ইচ্ছে পোষণ করছে। এটা কি কম বড় কথা নাকি? জিৎ সঞ্জয়কে নিজের মেয়ের সামনে নিয়ে এলো। সঞ্জয় জিতের মেয়ের দিকে তাকাতেই চমকে উঠল ভীষণ। সঞ্জয় দেখতে পেল জিতের মেয়ে আর কেউ না, বরং সঞ্জয়কে সহ্য করতে না পারা সেই মেয়ে পিউ। সঞ্জয় পিউকে দেখে মুখ কুঁচকে বলে উঠল, তুই তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার চোখের সামনে আর কখনো আসবি না? পিউয়ের কথা শুনে জিতদেব রেগে গেল। উনি নিজের মেয়েকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, ছি পিউ, এ কেমন ধরনের কথা? আমার মনে হচ্ছে তুই সঞ্জয়কে জানিস আগে থেকে, তারপরে ওর সাথে এমন ধরনের বাজে কথা সত্যি লজ্জাজনক। মানে বাবা, তুমি গতকাল যেই ছেলের প্রশংসা করেছো সেই ছেলে কি এই ছেলেটা? এ তো হলো সেই সঞ্জয়, কিন্তু কি হয়েছে? তোর কথা রাখার মতো কিছুই আমি বুঝতে পারছি না। ও সব কিছু না বাবা, আমি তোমায় পরে সবটা খুলে বলবো। আমি এখন আসছি, কেমন? পরে দেখা হবে। পিউ সঞ্জয়ের আসল পরিচয় পেতেই গা ঢাকা দিয়ে পালিয়ে গেল। নিজের মেয়ের হাবভাব দেখে চমকে আছে জিৎ। উনি সঞ্জয়ের থেকে সবকিছু জানতে চাইল। সঞ্জয় আর কি করবে, সত্যি তো সত্যিই হয়ে থাকে। তাই সঞ্জয়ও সব সত্যি কথা জিৎকে বলে দিল। জিৎ নিজের মেয়ের অধঃপতন দেখে ভীষণ লজ্জিত হলো। কিছু সময় জিৎ আর সঞ্জয় কথা বলার পর জিৎ সঞ্জয়কে নিয়ে মাঠে চলে যায়। 2 ঘন্টা প্র্যাকটিস করার পর আজকের মতন ট্রেনিং শেষ হলো। ট্রেনিং শেষ করে সঞ্জয় নিজের বাড়িতে ফিরে এলো। রাতের দিকে খাবার টেবিলে সঞ্জয় বসতেই দেখতে পেল তার বাবা ভীষণ রাগ নিয়ে সঞ্জয়ের সামনে এসে বসলো। সঞ্জয় তার বাবার সামনে এমন রাগ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সঞ্জয়ের কলিজাটা মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে। সঞ্জয় কোনো কথা বলছে না, চুপটি করে খাবার দ্রুত গতিতে খাচ্ছে সে। আজ নয়তো কাল নিজের সব সত্যি সঞ্জয়ের বাবা এমনিতেও জানতে পারবে, কিন্তু তারপরও সঞ্জয় ভয় পাচ্ছে তার বাবা সব সত্যি জেনে ফেললো না তো। সঞ্জয় খাবার খাচ্ছে আর সময় দেখছে। সঞ্জয়ের বাবা খানিক সময় নিশ্চুপ থেকে সঞ্জয়কে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তোকে আজ আমি ক্রিকেট একাডেমির সামনে দেখেছি। আমার প্রশ্ন হলো, ওখানে তুই কি করছিলি? না মানে বাবা, আমি এমনি গেছিলাম। আমি সব পছন্দ করি, শুধুমাত্র মিথ্যা ছাড়া। আমি সত্যি জানতে চাই সঞ্জয়। আসলে বাবা, আমি ক্রিকেট একাডেমির সামনে এমনি গেছিলাম। আমার একটা বন্ধু ওখানে। সঞ্জয় কথাটা শেষ করতে পারল না। তার আগেই সঞ্জয়ের বাবা সঞ্জয়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সঞ্জয়ের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উনি রাগে গজগজ করতে করতে বললেন, তোকে মিথ্যা বলতে বারণ করলাম, তারপরও তুই মিথ্যা বললি আমায়। তোকে বারণ করার পরেও তুই আমায় মিথ্যা বলতে পারলি? আমি বাইরের লোকের কাছ থেকে শুনি তুই নাকি ওই একাডেমিতে ভর্তি হয়ে গিয়েছিস। শোন সঞ্জয়, তোকে আমি বারবার করে বারণ করে দিয়েছি যে কখনো ক্রিকেট খেলার কথা মুখেও নিবি না। তারপরও যদি আর কখনো যাস, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু বাবা। চুপ, আর কোনো কথা শুনতে চাই না। আমার কথাই শেষ কথা। সঞ্জয়ের বাবা কথাটা বলতেই হনহন করে সঞ্জয়ের সামনে দিয়ে চলে যায়। সঞ্জয় করুণ দৃষ্টিতে তার মায়ের দিকে দৃষ্টিপাত করলো। সঞ্জয়ের মা আর কি করবে, সঞ্জয়ের চোখের কোণে থাকা জলটুকু উনি মুছিয়ে দিলেন। সঞ্জয় আর খাবার খেলো না, মন খারাপ করে নিজের রুমে চলে গেল সে। নিজের রুমে এসে সঞ্জয় সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা সঞ্জয় আর স্কুলে গেল না। আজ একটু তাড়াতাড়ি একাডেমিতে যেতে হবে সঞ্জয়কে। সঞ্জয় একাডেমি আসতেই দেখতে পায় একাডেমির সামনে দাঁড়িয়ে আছে পিউ। পিউকে দেখতে আজ ভীষণ সুন্দরী লাগছে। একটা নীল শাড়ি পরে আজ পিউ এসেছে। সঞ্জয় পিউর দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছে না। পিউ সঞ্জয়কে দেখতে পেয়ে মুচকি হাসি দিয়ে সঞ্জয়ের দিকে এগিয়ে এলো। সঞ্জয়ও পিউয়ের দিকে এগিয়ে আসতেই পিউ সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, কেমন আছো সঞ্জয়? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তোমার কি সময় হবে? জি বলো, কি কথা? সময় আছে আমার। আসলে আমি সত্যি কি করে যে কথাটা বলবো আমি ভেবে পাচ্ছি না। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে যে ব্যবহারগুলো করেছি ওই জন্য আমি খুব লজ্জিত। আরে ঠিক আছে, আমি ওসব মনে রাখিনি। তাছাড়াও একটা কথা কি জানেন, আমি সব সময় এমন অপমান সয়ে সয়ে এসেছি, আমার গায়ে লাগে না এসব। কিন্তু একটা কথা কি জানেন তো, মানুষকে মানুষ ভাবতে শেখেন, কখনো কারোর মনে কষ্ট দিয়েন না, কারণ কারোর মনের মধ্যে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি অনেক পরে হলেও সেটা রিয়েলাইজ করেছি। সত্যি
আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। পিউয়ের কথাগুলো শুনে সঞ্জয়ের মন গলে যায়। সঞ্জয় পিউকে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। সবকিছু মনের মাঝে রেখে দেওয়ার থেকে ক্ষমা করে দেওয়া উত্তম। সঞ্জয় পিউয়ের সাথে কিছু সময় কথা বলে মাঠে চলে যায়। মাঠে আসতেই সঞ্জয় দেখতে পায় জিৎ স্যার সকলের সাথে কথা বলছেন। সঞ্জয়ও সবার সাথে গিয়ে দাঁড়ালো। জিৎ নিজের কথাগুলো শেষ করে সঞ্জয়কে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিল। সঞ্জয়কে সকলের থেকে আলাদা নিয়ে গিয়ে জিৎ সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, সঞ্জয়, আমি তোমার জন্য একটা অফার নিয়ে এসেছি। যদি তুমি রাজি থাকো তবে আমি। দেখুন স্যার, আপনি আমার গুরু। আপনি যখন আমায় কিছু বলবেন সেটা আমার কাছে আদেশ হিসেবে কাজ করে। তাই সরাসরি বলুন স্যার প্লিজ। সঞ্জয়, সামনে আইপিএল খেলা শুরু হবে, আর এবারও আমাদের একাডেমি থেকে বেস্ট প্লেয়ারদের লিস্ট করা হবে। আমি তোমার নামটা দিয়ে দিচ্ছি। জিতের কথাটা শুনে সঞ্জয় যেন আকাশ থেকে পড়ল। তার মানে আইপিএল এ সঞ্জয় খেলবে? কথাটা যেন বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে সঞ্জয়ের। এই কথাটা যদি তার বাবা মা জানতে পারে তবে তারা কতটা খুশি হবে সেটা ভাবতেই সঞ্জয়ের চোখের কোণে মৃদু জল চলে আসলো। সঞ্জয়কে নীরব দেখে জিৎ আবারও বলতে লাগলো, সঞ্জয়, আইপিএল থেকে শুরু করো। এখানে ভালো পারফরমেন্স দেখাতে পারো, তবে জাতীয় ক্রিকেটের চান্স নিশ্চিত। জিতের কথাটা শেষ হতেই সঞ্জয় জিতকে শক্ত করে জড়িয়ে ধরল। সঞ্জয়ের ছোট ছোট দেখা স্বপ্নগুলো যেন আজ পূর্ণ হতে চলেছে। সঞ্জয়ের কাছে সবটা স্বপ্নের মতন হলেও আসলে সঞ্জয়ের এইসবেরই যোগ্য। সঞ্জয় জিতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, স্যার, আমি এতদিন শুধুমাত্র স্বপ্নগুলো দেখে এসেছি, কখনো কল্পনাও করতে পারিনি আমার এই স্বপ্নগুলো সত্যি হবে। স্বপ্ন দেখে মানুষ সেটা সত্যি করার জন্য, শুধু শুধু অযথা কেউ কি কোনো স্বপ্ন দেখে সঞ্জয়? সত্যি স্যার, আপনি যদি পাশে না থাকতেন তবে এসব সম্ভব হতো না কখনো, কোনো দিনও। আমি কিছু করিনি, তুমি নিজেই নিজের জায়গাটা দখল করে নিয়েছো। আমি তো শুধু মাত্র তোমায় পথ দেখিয়েছি। আমার আর কি ক্ষমতা বলো? সঞ্জয় ভীষণ ইমোশনাল হয়ে গেছে। অবশেষে আইপিএল থেকে ডাক পেতে চলেছে সঞ্জয়। সঞ্জয় জিতের সাথে আরো কিছু সময় কথা বলার পর কিছু কাগজপত্রে সাইন করে নিল। সাইন করার শেষে সঞ্জয় একাডেমি থেকে বেরিয়ে আসতেই দেখতে পায় পিউ দাঁড়িয়ে আছে একাডেমির সামনে, হাতে তার লাল গোলাপ। সঞ্জয় পিউয়ের দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকালো। পিউয়ের চোখে শুধুমাত্র ভালোবাসার নেশা দেখা যাচ্ছে। সঞ্জয়ের কাছে পিউ এগিয়ে এসে ফুলগুলো সঞ্জয়ের হাতে দিয়ে পিউ বলতে লাগলো, তোমার যুদ্ধে তো আর আমি পাশে থাকতে পারলাম না, তবে যতটুকু পারি এখান থেকে পাশে থাকার চেষ্টা করব। আমায় কি তোমার জীবনে একটা অংশ করে নেবে? পিউয়ের কথাটা শুনে সঞ্জয় কি উত্তর দেবে ভেবেই পাচ্ছে না। সঞ্জয় পিউয়ের দিকে হাত বাড়িয়ে দিতেই পিউ দৌড়ে এসে সঞ্জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা হয়তো এমনই হয়ে থাকে, কখন কোথা থেকে শুরু হয়ে যাবে বলাই দায়। সঞ্জয়ের জীবনে একদিন আগে অবধি তার বাবা মা ছাড়া আর কেউ ছিল না, তবে আজকের পর থেকে তার জীবনের সাথে নতুন একটা গল্প জড়িয়ে গেল। সঞ্জয় পিউয়ের সাথে কিছু সময় কাটিয়ে অতঃপর নিজের বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে সঞ্জয় রোজকার মতন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে, কাউকে কিছুই বলছে না সে। সঞ্জয় ভাবছে আইপিএল এ চান্স প্রায় পেয়ে গেছে সে। এটা যদিও তার কাছে অনেক বড় একটা সুখবর, তবে এখন এটা কারোর সাথেই শেয়ার করা যাবে না। সঞ্জয় চাইছে সবাইকে সারপ্রাইজ দিতে। যেদিন সঞ্জয়কে টিভিতে দেখানো হবে সেদিন সবাই চমকে যাবে। আর সঞ্জয় যখন বাড়ি ফিরে নিজের বাবা মায়ের মুখে হাসির ঝলক দেখবে তখন খুশিতে সে পাগল হয়ে যাবে। সঞ্জয় নিজের রুমে বসে পায়চারি করছে। কিছু সময় পর সঞ্জয়ের মা এসে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, এই অসভ্য বদমাস ছেলে, তুই এটা কি করেছিস? আমি আবার কি করলাম মা? এই যে পিউ নামে মেয়েটা কে? নিজের মায়ের মুখে পিউয়ের নামটা শুনে সঞ্জয় পুরোই চমকে যায়। সঞ্জয় তো এখনো নিজের পরিবারের কাউকে কিছুই বলেনি। তাছাড়া সঞ্জয় আর পিউয়ের ভালোবাসার কথা তো আজ থেকেই শুরু হয়েছে, এর মধ্যেই এটা পরিবার জানতে পারলো কেমন করে? সঞ্জয় একটা ঢোক গিলে নিজের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, মা বিশ্বাস করো, আমি ওকে কিছু বলিনি। ও নিজে এসে আমায় বলেছিল ভালোবাসার কথা। আমি তো ওকে বারণ করে দিয়েছি, কিন্তু ওর কথা ও বলেই চলে গেল। আমার কোনো দোষ নেই। সঞ্জয়কে ভয় পেতে দেখে সঞ্জয়ের মা হেসে ফেলল। তাদের সঞ্জয় এখনো সেই ছোট্ট সঞ্জয়ই আছে, বোকা ছেলে একটা। নিজের বাবা মায়ের সামনে সত্যিটা হয়তো কখনোই বলতে পারবে না সে। সঞ্জয় নিজের মাকে হাসতে দেখে কৌতূহলী হয়ে বলে উঠল, ও মা, হাসছো কেন গো? বিশ্বাস হলো না তোমার? আমি জানতাম তোমার বিশ্বাস হবে না, কিন্তু এটা সত্যি। আমি ওকে বারণ করেছি। ওরে পাগল ছেলে, আমায় এত ভয় কেন পাচ্ছিস তুই? মেয়েটা আজ আমাদের বাড়ি এসেছিল যখন তুই একাডেমিতে গিয়েছিলি। আমি তো চিনতে পারিনি। মেয়েটা ভীষণ ভালো,
মা মা বলে একেবারে আমায় পাগল করে ফেলেছে। আমার কিন্তু বৌমা হিসেবে ওকেই চাই, নিজের মেয়ে হিসেবে চাই। এনে দিবি তো আমায়? সত্যি মা, পিউকে তোমার পছন্দ হয়েছে? আরে বাবা, পছন্দ হয়েছে মানে ভীষণ পছন্দ হয়েছে। সঞ্জয় নিজের মায়ের কথাটা শোনা মাত্রই খুশি হয়ে যায়। সত্যিটা একদিন সামনে আসবেই। অনেক পরিবার আছে এইসব প্রেম ভালোবাসাকে একদমই পছন্দ করে না, কিন্তু আসল কথা তো হলো এটাই যে প্রেম ভালোবাসা ছাড়া দুনিয়াও চলে না। আপনার সন্তান কার সাথে খুশি আছে সেটা বড় কথা। এটা বড় কথা নয় যে আপনারা কাকে পছন্দ করছেন। হ্যাঁ, আপনাদের পছন্দের গুরুত্ব তো আছেই, তবে যার সাথে আপনার সন্তান খুশি থাকবে না এমন কারোর সাথে সম্পর্ক করার থেকে না করাটাই উত্তম। দেখতে দেখতে কেটে গেল প্রায় 7টা দিন। এখনো অবধি সঞ্জয়ের কাছে আইপিএল এর টিকিট আসলো না। ওইদিকে অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই কমছে না। সঞ্জয়ও নিজের ধৈর্য আর ধরে রাখতে পারছে না। সঞ্জয়ের কত স্বপ্ন আছে এই আইপিএল নিয়ে, তবে সেটা কি আর পূর্ণ হবে না? সঞ্জয় নিজের রুমে বসে নানান ধরনের কথা ভাবছে। কিছু সময় কেটে যাওয়ার পর হঠাৎ করেই সঞ্জয়ের ফোনে একটা কল চলে আসলো। সঞ্জয় ফোনটা পিক করে কানের কাছে দিতেই ওপার থেকে কেউ একজন কিছু কথা বলল। সঞ্জয় কথাগুলো শুনতেই তার উষ্ণ ঠোঁটের কোণে মিষ্টি হাসি চলে এলো। অবশেষে সঞ্জয়ের অপেক্ষার প্রহর শেষ হলো। সঞ্জয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এইবার খেলবে। সঞ্জয়ের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, সেসব আর কি জানানো হয়েছে ফোনে। সঞ্জয় ফোনটা কেটে দিতে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের মায়ের কাছে গিয়ে পা ধরে আশীর্বাদ নিয়ে নিল সঞ্জয়। সঞ্জয়কে খুশি দেখে সঞ্জয়ের মা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, কিরে সঞ্জয়, এত খুশি কি জন্য? সেটা তো সারপ্রাইজ মা, এখন বললে তুমি শান্তি কম পাবে। অপেক্ষা করো, সব জানতে পারবে। আহ, নিজের মাকে অপেক্ষা করাবি তুই? বল না খোকা, কি হয়েছে? আমার ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই মা, খুব ভালো কিছু হতে চলেছে। শোনো, এমন কিছু হতে চলেছে যেটা তোমার ছেলের স্বপ্ন ছিল। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তবে আমি অপেক্ষা করি, দেখি আমার ছেলে আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। তুমি শুধু আশীর্বাদ করো মা, দেখবে তোমার ছেলে আকাশে তারা হয়ে যাবে, আর কোনো কষ্ট আমাদের থাকবে না। তোমায় আর এই দুটো শাড়ি পরে পুরো বছরটা কাটাতে হবে না। এই ভাঙা বাড়িতে আর কখনো থাকতে হবে না। আমরা বিশাল একটা বাড়ি নেব, সেখানে তুমি, আমি, বাবা তিনজনে মিলে খুব খুব শান্তিতে থাকবো। আর পিউ, ওকে বুঝি আমাদের সাথে রাখবি না? ও মা, তুমিও না? ভালো কথা, আমার এখনই পিউর সাথে দেখা করতে যেতে হবে। আমি আসছি মা। আরো সাবধানে যাস খোকা, এত তাড়াহুড়ো করিস না। ছেলেটা আমার একটা কথাও শোনে না, একদম বাবার মতো হয়েছে। সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় পিউ এর সাথে দেখা করতে। পিউ হয়তো এখন ক্লাসেই আছে, তবে যেখানেই থাকুক না কেন সঞ্জয়কে দেখলে পিউ এর সব বন্ধ। আগে সঞ্জয়ের সাথে কথা বলবে। সঞ্জয় সোজা চলে আসে পিউ এর কলেজে। সঞ্জয় সোজা কলেজের মধ্যেই চলে গেল। পিউ এর ক্লাসের সামনে এসে দাঁড়াতেই পিউ সঞ্জয়কে দেখতে পেল। সঞ্জয়কে দেখতেই পিউ নিজের জায়গা থেকে উঠে পড়ল আর দৌড়ে সঞ্জয়ের কাছে চলে এলো। সঞ্জয়ের কাছে এসে পিউ বেশ ঝাড়ি দিয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল, এই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? গতকাল থেকে আমার সাথে ঠিকমতো কথা বলো না তুমি। কেন? কি করেছি আমি? কিছু করনি তো? তবে কেন এড়িয়ে চলছো? দেখো সঞ্জয়, তুমি যদি আমায় ইগনোর করে চলো, আমি কিন্তু সত্যি বলে দিচ্ছি তুম করে তোমার বাড়ি গিয়ে উঠবো। এমনিতেও আমার তোমার থেকে দূরে থাকতে একদম ভালো লাগছে না। সরি, আসলে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। আর তোমার মনে হয় আমি তোমার থেকে দূরে থাকতে চাই? আমিও তো তোমার সাথে থাকতে চাই। বুঝলাম। এখন আমায় বলো তো, কি নিয়ে সমস্যায় ছিলে যে কারণে আমার সাথে কথা বলতে পারোনি? আইপিএল নিয়ে। কি? তার মানে তুমি আইপিএল এ চান্স পেয়ে গেছো? আমি আইপিএল এ চান্স পেয়ে গেছি সোনা। সঞ্জয় কথাটা বলতেই পিউ সঞ্জয়কে জড়িয়ে ধরল। খুশির সময় প্রিয়জন পাশে থাকলে যেন খুশিটা আরো বেশি বেড়ে যায়। সঞ্জয় পিউয়ের সাথে অনেক সময় ধরে গল্প করলো। আগামীকাল থেকে সঞ্জয়ের আইপিএল এর যাত্রা শুরু হবে। সঞ্জয় খুব এক্সাইটেড। সঞ্জয় পিউয়ের সাথে আড্ডা দিয়ে চলে যায় একাডেমিতে। সেখানে কিছু সময় ক্রিকেট প্র্যাকটিস করার পর সঞ্জয় বাড়ি ফিরল। বাড়ি এসে নিজের রুমে বসে টিভি দেখছে সঞ্জয়। চোখে যেন আজ তার এক ফোঁটাও ঘুম নেই। কোথার থেকে আজ কোথায় চলে এসেছে সঞ্জয়। নিজের স্বপ্নের খুব কাছে এসে সঞ্জয়ের মনে হচ্ছে আরো অনেকটা পথ চলা বাকি। কত শত মানুষের হাজার অপমান সহ্য করতে হয়েছে সঞ্জয়কে। হাজারটা অপমান সহ্য করার পরেও কোথাও একটা শান্তি ছিল যে একটা সময় সঞ্জয় সফল হবেই।
আর আজ সেই দিনটা তার কাছে চলে এসেছে। আইপিএলে নিজেকে মেলে ধরে সঞ্জয় জাতীয় ক্রিকেট দলে নিজের জায়গা করতে চায়। এটাই তার একটা মাত্র লক্ষ্য। সারা রাত সঞ্জয় ঘুমাতে পারল না। আইপিএল নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করার পর সঞ্জয় ভোরের একটু আগে নিজের চোখের পাতা এক করতে পারল। সকালে ঘুম থেকে উঠে সঞ্জয় ফ্রেশ হয়ে নিল। নাস্তা শেষ করে সঞ্জয় তৈরি হয়ে নিচ্ছে। আজ থেকে সঞ্জয় আর বাড়ি আসবে না, এখান থেকেই স্টেডিয়ামে যাবে সে। আর সন্ধ্যাবেলায় ম্যাচ। সঞ্জয়ের জার্সি ও অন্যান্য সবকিছু ড্রেসিং রুমেই রাখা থাকবে। সঞ্জয় ট্রাউজার পরে নিজের সবকিছু গুছিয়ে নিল। সবকিছু গোছানোর পর সঞ্জয় নিজের রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়েই সঞ্জয় সোজা চলে যায় তার বাবার কাছে। বাবার কাছে আসতেই সঞ্জয়কে দেখে তার বাবা প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি রে সঞ্জয়, কোথায় যাচ্ছিস তুই? আসলে বাবা, কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, কিন্তু আজ তোমার আশীর্বাদ আমার চাই। আমার আশীর্বাদ তোকে চেয়ে নিতে হবে না। বাবা মায়ের আশীর্বাদ সবসময় তার সন্তানের মাথার ওপর থাকে। বাবা, তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? খুব ইচ্ছে করছে আমার। সঞ্জয় কথাটা বলতেই সঞ্জয়ের বাবা মুচকি হাসি দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়েই সঞ্জয়কে বুকে জড়িয়ে নিল। নিজের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে সঞ্জয় বোকার মতন কাঁদতে লাগলো। আসলে এই কান্নাটা কষ্টের নয়, এটা সুখের কান্না। সঞ্জয়কে কান্না করতে দেখে তার বাবা সঞ্জয়ের মাথার ওপর হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এই বোকা ছেলে, কাঁদছিস কেন? যেখানে যাচ্ছিস সাবধানে যাবি, পেছনে ফিরে দেখিস না। সামনে তোর ভবিষ্যৎ আছে, সাবধানে থাকিস বাবা। হ্যাঁ বাবা, তোমরাও সাবধানে থেকো। সঞ্জয় নিজের বাবা মায়ের থেকে বিদায় নিয়ে সোজা চলে যায় বাস স্টেশনে। সেখান থেকে বাস নিয়ে সঞ্জয় চলে যায় স্টেডিয়ামে। স্টেডিয়ামে এসে অন্য সকল প্লেয়ারদের সাথে আলাপ করা হয় তার। আলাপ করার পর একটা প্র্যাকটিস করার পর সঞ্জয় ড্রেসিং রুমে ফিরে আসে। দেখতে দেখতে সেই স্বপ্নে দেখা সময়টা সঞ্জয়ের একদম কাছে চলে এলো। আর কিছু সময় পরেই সঞ্জয় মাঠে নামবে নতুন একটা চ্যালেঞ্জ জেতার জন্য। সঞ্জয়ের একটা আলাদা জার্সি রাখা আছে। সঞ্জয় জার্সিটা হাতে নিয়ে নিজের শরীরের সাথে লেপটে দিতেই অনুভব করলো একটা বিশাল শান্তি। নিজেকে আজ সত্যি সত্যিই মনে হচ্ছে যে সে একজন ক্রিকেটার। সঞ্জয় যখন জার্সি পরে নিয়ে রেডি হয়ে যায় অন্য সব প্লেয়ারদের সাথে মাঠে নামবে এখনই, সঞ্জয় প্রস্তুতি নিয়ে নিতেই হঠাৎ করে সঞ্জয়ের ফোনে একটা কল চলে আসলো। এই সময় কোনো কল পিক করা যাবে না। সঞ্জয় ফোনটা রেখেই চলে যায় মাঠে। মাঠে এসে সঞ্জয় নিজের চোখ বুলিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের দেখে নিচ্ছে। নিজের মনের মধ্যে আজ অন্যরকম একটা শান্তি অনুভব করছে সঞ্জয়। নির্দিষ্ট সময় মাঠে খেলা গড়ালো। প্রথমে চৌকস ব্যাটিং ও তারপর মারাত্মক বোলিং দিয়ে প্রতিপক্ষকে যেন একাই রুখে দিয়েছে সঞ্জয়। সঞ্জয়ের দুর্ধর্ষ খেলা যেন বিপক্ষের ক্রিকেটারদের মনে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেল। সঞ্জয়ের কলকাতার নাইট রাইডার্স প্রথম ম্যাচে পেল বিশাল এক জয়ের দেখা। খেলা শেষ করে সঞ্জয় নিজের দলের ক্রিকেটারদের সাথে মজা করতে করতে ড্রেসিং রুমে ফিরে আসলো। ড্রেসিং রুমে ফিরতেই সৌম্য এসে সঞ্জয়ের দিকে দৃষ্টিপাত করলো। সঞ্জয় সৌম্যের মুখের চিন্তার ছাপ দেখে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই সৌম্য, তোর কি হয়েছে? আজ তো আমি আবারও জয় এনে দিলাম। খুশি না হয়ে মন উদাসীন হয়ে আছিস কেন? সঞ্জয়, তোকে এক্ষুনি তোর বাড়ি ফিরতে হবে। মানে এখনই আমায় কেন বাড়ি ফিরতে হবে? কি হয়েছে? সঞ্জয়ের কথাটা শেষ হতেই সৌম্য সঞ্জয়ের দিকে ফোনটা এগিয়ে দিয়ে সঞ্জয়কে ধরে কান্না করতে লাগলো। সৌম্য কান্না করে করে বলতে লাগলো, সঞ্জয়, তোর বাবা আর বেঁচে নেই রে। একটা বাস অ্যাক্সিডেন্টে আজ দুপুরে ওনার মৃত্যু হয়েছে। সৌম্যের কথাটা শুনে সঞ্জয় যেন একটা বিশাল ধাক্কা খেলো। সৌম্যের কথার বিপরীতে কোনো শব্দ সঞ্জয় করতে পারল না। সৌম্যের হাতটা নিয়ে নিজের কাঁধের ওপর থেকে সরিয়ে দিয়ে সঞ্জয় হাঁটু গেড়ে বসে পড়ল। সঞ্জয় নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। যেই বাবা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা নিয়ে শান্তিতে ঘুমাতে পারেনি, যেই বাবা ছোট্টবেলা থেকে সঞ্জয়ের প্রতি কখনো অযত্ন হতে দেয়নি, নিজের ভালো থাকাটা নিয়ে চিন্তা না করে নিজের সন্তানের ভালো থাকাটা নিয়ে ভেবে গেছে সে, আর আজ সেই বাবা কিনা তাকে ছেড়ে চলে গেছে। সঞ্জয় ড্রেসিং রুম থেকে অনেক কষ্ট করে বের হলো। সারা শরীরে যেন এক বিন্দুও শক্তি নেই তার। মাথাটা ঠিক মতন কাজ করছে না সঞ্জয়ের। বুকের মাঝে আছে বিরাট এক ক্ষত। সঞ্জয় অনেক চেষ্টা করছে কাঁদতে, তবে আজ যেন তার চোখের কোণ থেকে সব জল শুকিয়ে গেছে। সঞ্জয় গাড়ি করে নিজের বাড়ি আসতেই দেখতে পায় তার মা তার বাবার লাশ সামনে নিয়ে বসে আছে। তার মায়ের পাশে পিউ বসে আছে। সবাই প্রচুর কান্নাকাটি করছে, তবে সঞ্জয় কাঁদছে না।
সঞ্জয় নিজের বাবার পাশে এসে দুম করে বসে পড়ল। নিজের বাবাকে উদ্দেশ্য করে সঞ্জয় চিৎকার করে বলতে লাগলো, ও বাবা, এমন করে শুয়ে আছো কেন? তোমার ছেলে তোমার কথা শোনে না, তোমার কথার গুরুত্ব দেয় না। কি করবে ভবিষ্যতে এসব চিন্তা করতে তুমি, তাই না বাবা? আজ দেখো তোমার ছেলের নাম সবার কাছে পরিচিত হয়ে উঠেছে, ভবিষ্যৎ গড়তে মরিয়া হয়ে উঠেছে তোমার ছেলে সঞ্জয়। এত অবহেলা, অপমান, দারিদ্রতা, এত লড়াই করে আজ আমরা সুখে থাকার পথে বাবা। দেখলে না তোমার ছেলে কত বড় হয়েছে, আশীর্বাদ না করেই চলে গেলে। এই নিষ্ঠুর স্বার্থপর দুনিয়াতে আমায় একা রেখে চলে যেতে পারলে বাবা, আমি কি নিয়ে থাকবো বাবা? বলে যাও, কি নিয়ে থাকবো? সঞ্জয় নিজের বাবাকে জড়িয়ে ধরে পাগলের মতন কাঁদতে লাগলো। আজ সঞ্জয় যে আঘাতটা পেয়েছে তা হয়তো বর্ণনা করার মতো নয়। সঞ্জয়ের কষ্টটা শুধুমাত্র সেই বুঝবে যে নিজের বাবাকে হারিয়েছে। সঞ্জয় এত কিছু করলো, তবে নিজের বাবাকে শেষ অবধি সত্যিটা বলতে পারলো না। তার বাবা দেখতে পেলেন না যে তার ছেলে তার নাম ঠিক উজ্জ্বল করেছে। সময় মানুষের থেকে অনেক কিছু কেড়ে নেয়, সকলকেই একদিন ফিরতে হবে আপন নিরে। তবুও কিছু আঘাত বুকের মাঝেই থেকে যায়। প্রিয়জন হারানোর কষ্ট কখনোই ভোলা যায় না। দেখতে দেখতে কেটে যায় প্রায় 1 বছর। এখন সঞ্জয় জাতীয় দলের ক্রিকেটার। পীয়ূষ, সঞ্জয় ও তার মা, এই 3 জনের পরিবার এখন খুব ভালোই আছে। সঞ্জয় সারা দিন ক্রিকেট খেলে বাড়ি ফেরার পর আজও ভয় পায় ওকে তার বাবা এসে আবার সেই ক্রিকেট খেলার জন্য বকবে না তো। সময় একদিন ঠিকই বদলে যাবে। আজ অবহেলা, অপমান সহ্য করে চলা ছেলেটাও ঘুরে দাঁড়াবে। শুধুমাত্র তাকে নিজেকে প্রমাণ করতে একটা সুযোগের প্রয়োজন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। নিজের স্বপ্নকে সত্যি করতে হলে চাই বুকের মাঝে অবাধ বিশ্বাস আর পরিশ্রম, যেমনটা সঞ্জয়ের ছিল। আর দিনের শেষে সঞ্জয় সফল হয়ে যায়। সঞ্জয়ের জন্য আপনারাও আশীর্বাদ করুন, সে যেন আরো অনেক বড় হতে পারে।